আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন প্রোগ্রাম বা অনলাইন ক্লাসের অংশ হিসাবে আজকে তোমাদের মাঝে আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র। যারা নতুন ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ার তাদের জন্য আজকের এই ক্লাসটি। তবে যারা সেকেন্ড ইয়ার তারাও ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারো, যেহেতু সম্পূর্ণটাই প্রথম পত্র দ্বিতীয় পত্র সবই এখন তোমাদের সিলেবাস। তো যারা, আমি এর আগেও বলেছি, আমরা ইসলামের ইতিহাসের জন্য এই বইটি ফলো করব। এই জন্য সবাই একটি বই কিনলে আমাদের ভালো হবে। তোমরা এই অক্ষরপত্র প্রকাশনীর এই বইটি সংগ্রহ করে রাখবে। এটার রাইটার হচ্ছে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, এটিএম শামসুজ্জোহা। তোমরা যারা এই বইটি সংগ্রহ করোনি, বইটি সংগ্রহ করে রাখবে। তো আমরা এর আগেও বলেছি ইসলামের ইতিহাসের দুটো পত্র থাকবে, প্রথম পত্র দ্বিতীয় পত্র। প্রথম পত্রে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে ইসলামের উৎপত্তিস্থল আরব উপদ্বীপ, আরব দেশ এবং আরবদের ইতিহাস এবং বিভিন্ন সভ্যতাগুলোর ইতিহাস। আর দ্বিতীয় পত্রে আমরা শিখব আমাদের ইতিহাস, অর্থাৎ আমাদের এই অঞ্চল ভারতবর্ষে মুসলমানদের আগমন, মুসলমানদের বিভিন্ন বিষয়, এরপর ইংরেজরা ভারতবর্ষে কীভাবে আসছে, এরপর পাকিস্তান কীভাবে সৃষ্টি হয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ কীভাবে সৃষ্টি হয়েছে, বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলী যেমন ভাষা আন্দোলন, ৬ দফা, গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, এই জাতীয় বিষয়গুলো যেটা আমাদের জন্য খুবই দরকার, সেই বিষয়গুলো আমরা দ্বিতীয় পত্রে পড়ব। তো আমরা, যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার প্রথম বর্ষ, তোমাদের জন্য আমরা প্রথম পত্র দিয়ে শুরু করেছি। প্রথম পত্রে আমরা দুটা ক্লাস অলরেডি নিয়ে নিয়েছি। ফার্স্ট ইয়ারের তোমাদের জন্য আমরা দুটা ক্লাস অলরেডি নিয়ে নিয়েছি। যারা এই দুটা ক্লাস এখনও দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেল, এই যে বিএস অনলাইন এডুকেশন, এই চ্যানেলে গিয়ে, অর্থাৎ এই যে এখন ভিডিওটা তোমরা যেখানে দেখতেছো এই চ্যানেলই, ভিডিওর নিচে দেখো চ্যানেলটির নাম রয়েছে বিএস অনলাইন এডুকেশন। এই বিএস অনলাইন এডুকেশনে এই যে আগের দুটি ক্লাস তুমি পাবে। এছাড়া তুমি এই আগামীতেও আমরা যতগুলো ক্লাস নিব এই চ্যানেলে থাকবে। এই চ্যানেল থেকে তুমি ক্লাসগুলো পূর্বের এবং এই পরের ভবিষ্যতের সব ক্লাসে এখানে পাবে। তো এই জন্য তোমাদের প্রতি অনুরোধ থাকলো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সবগুলো ভিডিও তুমি সহজেই ইউটিউবে খুঁজে পাবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করব। আজকের ক্লাসের যে বিষয়, এই বিষয়টা যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে যে শিক্ষণফল অর্জিত হবে সেটি হচ্ছে আরব উপদ্বীপের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের ব্যাখ্যা দিতে পারবে। এরপরে আরেকটি শিক্ষণফল হচ্ছে আরব উপদ্বীপের মরু অঞ্চলের বর্ণনা দিতে পারবে। এই যে আমরা আরবের মরুভূমির কথা শুনেছি, এই মরুভূমি, আরবের মরুভূমি কেমন, এটা কোথায় অবস্থিত, এগুলোর বৈশিষ্ট্য কী, এখানে কোনো মানব বসবাস করে কিনা, এই বিষয়গুলো আমরা আজকের ক্লাসে দেখব। তো আজকের ক্লাসের বিষয়টার উপর দুটো প্রশ্ন হয় সাধারণত। তবে প্রশ্ন হয় বলতে এই আজকের বিষয় থেকে কোনো উদ্দীপক বা বড় প্রশ্ন আসবে না। এখান থেকে জ্ঞানমূলক বহু নির্বাচনী প্রশ্ন বা সর্বোচ্চ এই যে ধরো উদ্দীপকের খ নাম্বার প্রশ্নটা হতে পারে। তো খ নাম্বার প্রশ্নটা এভাবে হতে পারে, আরব উপদ্বীপের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বর্ণনা দাও, অথবা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে কয় ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ দুটো প্রশ্নেরই উত্তর হবে এই যে আমি যে বিষয়টা উপস্থাপন করব সেটা। প্রশ্নটা যেভাবে আসুক তোমরা এভাবে উত্তর দিবে। তো আমরা শুরু করি। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপ 3 ভাগে বিভক্ত। তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য রয়েছে, একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপ কয় ভাগে বিভক্ত? উত্তর হবে 3 ভাগে বিভক্ত। আরেকটা প্রশ্ন হতে পারে এই 3টা ভাগ কী কী? তাহলে 3টা ভাগ হচ্ছে, প্রথম ভাগ মরু অঞ্চল,
দ্বিতীয় ভাগ পাহাড়ি অঞ্চল, তৃতীয় ভাগ উর্বর অঞ্চল। অর্থাৎ যেমন আমরা বাংলাদেশকেও আমরা কিন্তু ভূমির বৈশিষ্ট্য অনুসারে বিভিন্নভাবে ভাগ করে থাকি, যেমন পাহাড়ি অঞ্চল, প্লাবন সমভূমি, এই যে বরেন্দ্রভূমি, এইভাবে বাংলাদেশ যেরকম এইভাবে ভূমির বৈশিষ্ট্য অনুসারে কয়েকটা ভাগে বিভক্ত, আরব উপদ্বীপও এরকম 3টা ভাগে বিভক্ত। অর্থাৎ এটার কিছু অঞ্চল রয়েছে হচ্ছে মরু অঞ্চল, আবার কিছু অঞ্চল রয়েছে হচ্ছে পাহাড়ি অঞ্চল, আবার উর্বর অঞ্চল। এই যে 3টা ভূমিরূপ নিয়ে আরব উপদ্বীপ গঠিত। তো আমরা আজকের ক্লাসে এই মরু অঞ্চলটা নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা পাহাড়ি অঞ্চল ও উর্বর অঞ্চল নিয়ে আলোচনা করব। তো আমরা মরু অঞ্চল বিস্তারিত এখন দেখব। আরবের অধিকাংশ অঞ্চল মরুময় ও অনুর্বর। আমি আগেও বলেছি আরবের অধিকাংশ অঞ্চল কিন্তু মরুভূমি নিয়ে গঠিত। আর এটা যেহেতু মরুভূমি, এই জন্য এটা অনুর্বর। যেহেতু মরুভূমির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর মাটিগুলা বালু নিয়ে গঠিত হবে, বালুময় হবে। তো এখানে উর্বরতা থাকবে না, এই জন্য এখানে এই মরুময় সেহেতু এটা অনুর্বর। তাহলে এটা একটা মরুভূমির বৈশিষ্ট্য, মরুময় আর অনুর্বর। এই মরু অঞ্চল 3 ভাগে বিভক্ত। এই যে মরু অঞ্চলটা এটাও 3টা এলাকায় বিভক্ত, অর্থাৎ মরুভূমিগুলো 3টা এলাকা নিয়ে গঠিত। আরবের মরুভূমিগুলোকে আমরা 3টা প্রধান এলাকায় বিভক্ত করতে পারি: আল নফুদ এলাকা, আল দাহনা এলাকা, আল হাররা এলাকা। তো আমরা ম্যাপে এখন দেখে নিই এই 3টা মরুভূমি আরবের কোন দিকে অবস্থিত। এই যে দেখো, এটা হচ্ছে আরবের ম্যাপ, এটা আমরা গত ক্লাসে দেখেছি। এই যে আরবের মানচিত্রের উপরের দিক সবসময় উত্তর দিক। তাহলে এই যে আরবের এই উত্তর অঞ্চলের যে সাদা অংশটা এখানে দেখতেছো, এটাই হচ্ছে আল নফুদ মরুভূমি এলাকা। ক্লিয়ার? আর এই যে আল নফুদ এই এলাকাটা থেকে শুরু করে এই যে সাদা যে অংশটা, এই যে এখানে এসে প্রশস্ত হয়েছে এই এলাকাটা, এখান থেকে এই পর্যন্ত বিস্তৃত এই এলাকাটাকে বলা হয় আল দাহনা মরুভূমি। ক্লিয়ার? এরপরে 3য় নাম্বার মরুভূমিটা অবস্থিত এই যে এই মধ্য আরব থেকে শুরু করে পশ্চিম দিকে অবস্থিত এই এলাকাটা, এটা হচ্ছে আল হাররা মরু এলাকা। তাহলে এই 3 প্রকার মরুভূমির বর্ণনা আমরা এখন বিস্তারিত দেখব। আল নফুদ, আরবের উত্তর অঞ্চলে আল নফুদ অবস্থিত। আমরা তোমাদেরকে ম্যাপে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। এই যে আরেকটা ম্যাপ দেখো আরব উপদ্বীপের। দেখো, এটা সাগর সহ ম্যাপটা উপস্থাপন করলাম। অর্থাৎ আরবের 3 দিকে কিন্তু সাগর। এই যে পশ্চিম দিকে লোহিত সাগর, রেড সি বা লোহিত সাগর, এই যে দক্ষিণ দিকে ভারত মহাসাগর, আর পূর্ব দিকে এই যে পারস্য উপসাগর ও ওমান সাগর। তাহলে এরকম 3 দিকে জল আর একদিকে স্থল, এইরকম ভূমিকে বলা হয় উপদ্বীপ। তো আরবের যেহেতু 3 দিকে জল আর একদিকে স্থলভাগ রয়েছে, এই জন্য আরব দেশটাকে আরব উপদ্বীপ বলা হয়। আর দ্বীপ হচ্ছে 4 দিকে জল থাকবে, আর উপদ্বীপ হচ্ছে 3 দিকে জল থাকবে, একদিকে স্থল থাকবে। তো আরব উপদ্বীপের এই যে এটা হচ্ছে তাদের মানচিত্র ভূমি। এই আরব দেশটার উত্তর দিকে এই যে এই সাদা অংশটা আল নফুদ মরুভূমি। তাহলে আল নফুদ মরুভূমি আরবের কোন অঞ্চলে অবস্থিত? উত্তর অঞ্চলে অবস্থিত। এই অঞ্চল প্রায় শুষ্ক থাকে। তাহলে এখানকার এই একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রায় শুষ্ক থাকে। তবে কখনো কখনো শীতকালে প্রচুর বৃষ্টিপাত হলে কিছু গুল্মজাতীয় বৃক্ষ জন্ম। তাহলে এখানে মাঝে মাঝে কিছু বৃষ্টিপাত হয়, আর যেহেতু বৃষ্টিপাত হয় এখানে বালুর মধ্যে বা মরুভূমির মধ্যে কিছু গুল্মজাতীয় বৃক্ষ জন্মে, উদ্ভিদ জন্মে। আর এই যেহেতু উদ্ভিদ জন্মে সেহেতু কিছু কিছু আরব এই অঞ্চলটাতে বসবাস করে। যেহেতু উদ্ভিদ থেকে তাদের পশুখাদ্য হয়, এই কিছু কিছু বেদুইন তাদের প্রধান পশু হচ্ছে উট। এই উটগুলা নিয়ে তারা তাঁবু খাটিয়ে এই মরুভূমিতে বসবাস করে। তাহলে এই মরুভূমিতে আমরা মানুষের বসবাস পেলাম। তো আমরা এই মরুভূমিটার ভূমির রূপ কেমন হবে একটু ছবির মাধ্যমে দেখে নিই। এই যে দেখো, এটা হচ্ছে বাস্তব ছবি। এটা এই ভূমি হচ্ছে এটা এরকম, আর মাঝে মাঝে কিছু গুল্ম জাতীয় উদ্ভিদ এখানে জন্মে। আর এই জন্য কিছু আরব বেদুইন এখানে তাঁবু টাঙ্গিয়ে অস্থায়ীভাবে বসবাস করে তাদের পশু উট নিয়ে। তো এটাই হচ্ছে আল নফুদ মরুভূমি। তাহলে আল নফুদ মরুভূমি সম্পর্কে ভিডিওটা থামিয়ে আল নফুদ মরুভূমি সম্পর্কে তথ্যগুলা তোমরা টুকে নাও। এরপরে দ্বিতীয় মরুভূমি যেটা আল দাহনা, নফুদ প্রদেশ থেকে শুরু করে
আমরা আগেও ছবি ম্যাপে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। দেখো এই যে আল নুফুত মরুভূমি হচ্ছে এটা আমরা আগেও বলছি। এই যে এই প্রদেশ থেকে হলুদ অংশটা, এই প্রদেশ থেকে শুরু করে এই যে এখানে 3টা প্রদেশ, আরবের 3টা প্রদেশ রয়েছে এখানে, হাজরামাউত, ইয়েমেন আর ওমান, এই 3টা প্রদেশ পর্যন্ত বিস্তৃত। নুফুত থেকে এই যে ইয়েমেন ওমান পর্যন্ত বিস্তৃত এই হলুদ অংশের যে এলাকাটা দেখতেছ এটাই হচ্ছে আল দাহনা মরুভূমি। এটা আরেকটা নাম হচ্ছে আর রাবাল খালি। আর রাবাল খালি কেন বলা হয়? কারণ এই এলাকাটা খুবই উষ্ণ, অর্থাৎ প্রচণ্ড গরম এখানে, এই জন্য এখানে মানুষ বসবাস করতে পারে না, অর্থাৎ সবসময় খালি থাকে, এই জন্য এটাকে আল রাবাল খালি বলা হয়। তো আমরা দেখে নিই, নুফুত প্রদেশ থেকে শুরু করে দক্ষিণে হাজরামাউত, ইয়েমেন, পূর্ব ওমান পর্যন্ত বিস্তৃত অঞ্চল আল দাহনা নামে পরিচিত। এই অঞ্চল খুবই উষ্ণ, তাহলে এই অঞ্চলের একটা বৈশিষ্ট্য হচ্ছে খুবই উষ্ণ, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে বসবাসের অনুপযোগী, অর্থাৎ এখানে কোনো মানুষ বসবাস করতে পারে না প্রচণ্ড গরমের কারণে। তো এই জন্য এই আল দাহনা অঞ্চলটাকে আর রাবাল খালি বলা হয়। তাহলে এখান থেকে আমরা বেশ কয়েকটা বহু নির্বাচনী বা নৈভিত্তিক প্রশ্ন পাচ্ছি বা জ্ঞানমূলক প্রশ্ন পাচ্ছি, সেটা কি কি আমি বলে দিচ্ছি, তোমরা টুকে নিতে পারো। আল দাহনা মরুভূমিকে কি নামে অভিহিত করা হয়? তাহলে আল রাবাল খালি। আরেকটা প্রশ্ন হতে পারে, আর রাবাল খালি কাকে বলা হয় বা কোন মরুভূমিকে বলা হয়? আল দাহনা মরুভূমিকে। আরেকটা প্রশ্ন হতে পারে, আল দাহনা মরুভূমিকে আল রাবাল খালি বলা হয় কেন? কারণ এটা মানুষের বসবাসের অনুপযোগী, এখানে সবসময় এটা খালি থাকে, অর্থাৎ মানুষ বসবাস করে না, এই জন্য এটাকে আর রাবাল খালি বলা হয়। তাহলে এই বিষয়গুলো তোমরা খাতায় টুকে রাখো বা নোট করে রাখো। আমরা এটার এই মরুভূমিটার ভূমির গঠনটা একটু দেখে নিই বাস্তব ছবিতে, কেন এখানে মানুষ বসবাস করে না। এই যে দেখো, পুরাটাই হচ্ছে বালুময় এবং প্রচণ্ড সূর্যের তাপে প্রচণ্ড উত্তাপ সৃষ্টি করে, তাই এখানে এই বালুময় পরিবেশে মানুষ বসবাস করতে পারে না বা করে না। এই যে আরেকটা এই মরুভূমির আরেকটা অংশের ছবি, এখানেও একই অবস্থা, বালুময়, সুতরাং এখানে মানুষ বসবাস করে না। 3 নম্বর মরুভূমি হচ্ছে আল হাররা। তাহলে আরবের মধ্য ও পশ্চিমাংশে অবস্থিত মরু অঞ্চলকে আল হাররা বলা হয়। তাহলে আমরা আগের ম্যাপে দেখেছি, আবারও দেখে নিই। এই যে মধ্য আরব থেকে শুরু করে এই পশ্চিমাঞ্চলের এই অংশটা নিয়ে আল হাররা মরু অঞ্চলটা গঠিত। এখানেও মানুষের এই অঞ্চলেও বসবাসের উপযোগী নয়, অর্থাৎ এখানেও মানুষ বসবাস করতে পারে না, চাষাবাদ করা যায় না, এখানে এই আগ্নেয়গিরিও রয়েছে, এই অঞ্চলটা এই যে কঙ্করময় বালুময়, এই জন্য এখানেও মানুষ বসবাস করতে পারে না। তাহলে আমরা এই যে ম্যাপের মাধ্যমে তোমরা শুধু ম্যাপটার দিকে তাকিয়েও কিন্তু আজকের প্রশ্নটার উত্তর দিতে পারো। এই যে আরবের উত্তর অঞ্চলে আল নুফুত মরুভূমি অবস্থিত, আল নুফুত থেকে শুরু করে এই যে এখানে 3টা প্রদেশ বলছিলাম, আল হাজরামাউত, ইয়েমেন, ওমান, আল নুফুত থেকে আল হাজরামাউত, ইয়েমেন, ওমান পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটাকে আল দাহনা মরুভূমি বলা হয়। আল দাহনা মরুভূমির অপর নাম হচ্ছে আর রাবাল খালি। আর রাবাল খালি কেন বলা হয়? কারণ এটা প্রচণ্ড গরম এখানে, এই জন্য মানুষ বসবাস করে না, তাই এটাকে আল রাবাল খালি বলা হয়। আর আরবের মধ্য আরব ও পশ্চিমাঞ্চলে অবস্থিত মরুভূমিকে আল হাররা বলা হয়। তাহলে এই যে শুধু ম্যাপ দেখেও কিন্তু আজকের লেকচারটা বা প্রশ্নের উত্তরটা তুমি বলে দিতে পারো। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমাদের প্রতি অনুরোধ থাকলো আজকের ক্লাসটা তোমরা নোট করে খাতায় নোট করে আয়ত্ত করে নেবে। আবারও বলছি, এটা বড় প্রশ্ন হবে না, এই জন্য লাইন বাই লাইন মুখস্থ করার দরকার নাই। এই প্রথম 1 পৃষ্ঠা থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত যে বিস্তারিত বর্ণনা আছে এগুলো সব আমরা কিন্তু মুখস্থ করব না, এটা বারবার বলতেছি। আমি মূল অংশটা তোমাদেরকে, মূল কথাটা ছোট ছোট নোট আকারে দিচ্ছি। আমার ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে করো তাহলে তোমাদের এটার প্রস্তুতি হয়ে যাবে। তো তোমাদের প্রতি অনুরোধ থাকলো তোমরা প্রত্যেকটা টিচারের, তাহলে আচ্ছা আমাদের আরেকটু এখানে বাকি আছে আল হাররার, আমরা ভূমির গঠনটা একটু দেখে নিই। এই যে এইভাবে, তো যেটা বলতেছিলাম, তোমরা প্রত্যেকটা টিচারের ক্লাস কিন্তু মনোযোগ দিয়ে নোট করে করে লিখবে। এই প্রত্যেকটা টপিক্সের উপর যারা যে ক্লাসগুলো নিচ্ছে এই ক্লাসগুলোর প্রত্যেকটা টপিক্সের উপর তুমি নোট করে রাখবে, কারণ এই করোনা পরিস্থিতি আর কতদিন থাকে, কবে খুলে আমরা কিন্তু জানি না।
যখন খুলবে হয়তো এমন অবস্থা হবে যে এই তোমাদের আর এগুলো আমাদের রিপিট করার সময় থাকবে না, কারণ তোমাদের অলরেডি 6-7 মাস কিন্তু চলে গেছে, কিন্তু বিশাল সিলেবাস এখনও পড়ে আছে। তাই তোমরা যারা এই টপিকসগুলো শুধু ভিডিও দেখে চলে যাচ্ছ, এগুলা গুরুত্ব দিয়ে পড়তেছো না, নোট করতেছো না বা আয়ত্ত করতেছো না, তারা কিন্তু পরে বিপদে পড়লে আমাদের কিছুই করার থাকবে না। তো তোমাদের প্রতি অনুরোধ থাকলো প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখবে এবং আয়ত্ত করে ফেলবে। তো আজকের অ্যাটেন্ডেন্সের পদ্ধতি আমরা একটা বিষয় লক্ষ্য করছি, সেটা হচ্ছে তোমরা ভিডিও না দেখে তোমরা গড়বাঁধাভাবে অনেকে কমেন্ট সেকশনে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাচ্ছ। তো এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। তোমরা অ্যাটেন্ডেন্স দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি ভিডিওটা দেখছো, অর্থাৎ ভিডিওটা দেখা মানে তুমি ক্লাসে অংশগ্রহণ করছো। তো এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা অ্যাটেন্ডেন্সের পদ্ধতি দিয়ে দিব। তোমরা যারা ভিডিওটা দেখবে শুধু তারাই এই পদ্ধতিটা জানতে পারবে। তো আজকের আমি এই পদ্ধতি হচ্ছে, আজকের ক্লাসে তুমি অ্যাটেন্ডেন্স দিতে হবে এইভাবে। কিভাবে? প্রথমে HU লিখবা। HU মানে হচ্ছে হিউম্যানিটিস, তারপর হাইফেন দিবা, তারপর রুল লিখবা। রুল কথাটা না, রুল নাম্বারটা লিখবা। তোমার রুলের নাম্বারটা শুধু লিখবা, রুল শব্দটা লেখার দরকার নাই, নাম্বার লিখবা, তারপর হাইফেন দিবা, তারপর তোমার নাম লিখবা, ইংরেজি বা বাংলা যেভাবে লেখো সংক্ষেপ নামটা লিখবা, তারপর তোমার বর্ষ, তুমি প্রথম বর্ষ নাকি দ্বিতীয় বর্ষ, এই 4টা কথা বাইরে আর একটা শব্দও লিখবা না। যদি কোনো অন্য কিছু লেখো বা বাড়তি বা কম লেখো, তাহলে আমি ধরে নেব তুমি আজকের ভিডিওটা দেখোনি বা ক্লাসে অংশগ্রহণ করোনি, তোমার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। যারা এটা লিখতে পারবে তারাই শুধু অ্যাটেন্ডেন্স দিয়েছে আমি ধরে নেব। তো তোমাদের সবার প্রতি অনুরোধ থাকলো তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং সেগুলো আয়ত্ত করে ফেলবে। আর আশা রাখছি বা আশা করতেছি তোমরা সবাই এই কাজটা ভালোভাবে করতেছো এবং আগামীতেও করবা, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।